একটা অদৃশ্য লাইন, যে লাইন দুটো দ্বীপকে একেবারে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। এই দ্বীপের সভ্যতা ওই দ্বীপের সভ্যতা থেকে একেবারে আলাদা। ইন্দোনেশিয়ায় রয়েছে এইরকমই একটি অদৃশ্য লাইন, যে লাইন বালি এবং লোম্বক এই দুটো দ্বীপকে একেবারে আলাদা করে রেখেছে। দুটো দ্বীপের যদি আমরা ডিস্টেন্স দেখি তাহলে ডিস্টেন্স খুব বেশি নয়, মাত্র ৩৫ কিলোমিটার। অথচ এই ৩৫ কিলোমিটারের দূরত্বের মধ্যে দুটো দ্বীপের কালচার থেকে শুরু করে তার পশু পাখি থেকে শুরু করে সবকিছু আলাদা। এই দ্বীপের পশু পাখি কিছুতেই ওই দ্বীপে যেতে পারে না। আমরা নয় স্থলজ যে প্রাণী আছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু জলজ প্রাণী বা পাখি তারাও পর্যন্ত এই দ্বীপ থেকে ওই দ্বীপ এত কম ডিস্টেন্স সেটাও অতিক্রম করতে পারে না। কি সেই অদ্ভুত লাইন? এর ব্যাখ্যাই বা কি? আর এই অদ্ভুত লাইন যিনি আবিষ্কার করেছিলেন তার সম্পর্কে জানলেও আপনারা ভীষণভাবে অবাক হবেন। আজকের ভিডিওতে সেই মানুষটা সম্পর্কেই বলবো যিনি এই অদৃশ্য লাইন খুঁজে বার করেন এবং তার সঙ্গে চার্লস ডারউইন কিভাবে ধোঁকা দিয়েছিল সেই গল্প আপনাদেরকে বলবো। তাই জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো যে অদৃশ্য লাইনের কথা বলছি, এই অদৃশ্য লাইন ইন্দোনেশিয়ার দুটো দ্বীপকে একে অপরের থেকে একেবারে আলাদা করে রেখেছে। এই অদৃশ্য লাইনের খোঁজ পেয়েছিলেন এমন একজন মানুষ যিনি কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা যদি আমরা মাপি তাহলে বলতে হবে যে তিনি কোটানকোট অশিক্ষিত। তার কারণ তার জন্ম হয়েছিল ভীষণ গরিব পরিবারে, ইংল্যান্ডের বাসিন্দা তিনি। ভীষণ গরিব পরিবারে জন্ম এবং মাত্র ৬ বছর বয়সেই তাকে পড়াশোনা থেকে হাত তুলে নিতে হয়। কেন না? টাকা পয়সা না থাকার জন্য। যার কথা বলছি তার নাম রাসেল ওয়ালেস। ওয়ালেসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে তিনি প্রচুর পড়াশোনা করবেন, প্রচুর পড়াশোনা করে অনেক টাকা রোজগার করবেন যাতে করে তার পরিবারকে তিনি সুরক্ষা দিতে পারেন। কিন্তু ওই যে যা ভাবনা চিন্তা করা হয় তা যে সবসময় সফল হবে তা তো নয়। তো ৬ বছর বয়সেই তার জীবনে নেমে আসে এই ধরনের একটা অন্ধকার। কিন্তু হেরে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। তিনি সেই সময় নিজের ঘরের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির সাহায্য নিতে শুরু করলেন। এখানে বলে রাখি যে ওয়ালেসের বাবা তিনি একজন সার্ভেয়ার। তিনি বিভিন্ন জায়গায় যেতেন, সার্ভে করতেন এবং সেই জায়গার ম্যাপ তৈরি করতেন। তাই তার লাইব্রেরিতে প্রচুর ম্যাপ ছিল এবং প্রচুর উদ্ভিদ রিলেটেড বই রাখা ছিল। এইখান থেকেই ওয়ালেসের মনের মধ্যে ভীষণভাবে এই ন্যাচারাল বায়োলজি সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহটাকে নিয়ে তিনি যখন পার্সিউ করছেন তার মাঝখানেও নতুন করে বিপত্তি। আবারও টাকা পয়সা প্রচন্ড ঘাটতি দেখা দেওয়ায় তাকে বাধ্য হয়ে তার ভাই এবং বাবার সঙ্গে ব্যবসায় যোগদান করতে হলো। তবে তিনি জানতেন না যে তার এই সিদ্ধান্ত তার জীবনে কত বড় আনন্দ বয়ে নিয়ে আসছে। ব্যবসা যখন ধীরে ধীরে একটু একটু করে ঠিক পর্যায়ে পৌঁছে গিয়েছে সে সময় আবারও বিপত্তি। মৃত্যু হয় তার ভাইয়ের। ব্যবসা আবার ক্ষতির মুখে পড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যখন চারদিক থেকে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে তার সঙ্গে পরিচয় হয় হেনরি বেটসের। হেনরি বেটসের পরিচয়টা ছোট্ট করে একটু দিয়ে রাখি, তাহলে বুঝতে পারবেন যে কেন হেনরির সঙ্গে ওয়ালেসের এই সাক্ষাৎ তাদের দুজনের জন্যই যথেষ্ট ফায়দেমন্দ ছিল ব্যাপারটা। তার কারণ হচ্ছে হেনরি তিনি পোকামাকড় নিয়ে গবেষণা করতেন, স্পিসিস নিয়ে গবেষণা করতেন, তাদের অবজার্ভ করতেন। তো এই সময় পর্বে তারা দুজনেই দেখলেন যে ভিক্টোরিয়ান সোসাইটি বিলুপ্ত প্রায় যে সমস্ত স্পিসিস রয়েছে তাদেরকে নিয়ে এলে প্রচুর টাকা দিচ্ছে। সেই মতো তারা ঠিক করেন যে তারাও কিন্তু এইরকম বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণীর সম্পর্কে রিসার্চ করবেন এবং সেগুলো নিয়ে আসবেন। সেই জন্য তাদের গন্তব্য হলো ব্রাজিল। ৪ বছর তারা ব্রাজিলে রইলেন। তাদের গল্প তো বলবো, কিন্তু জানেন এই যে সন্ধ্যেবেলা খিদে পেলে আমাদের মনটা একটুখানি ফাস্টফুডের একটা ক্রেভিং হয়, একটু মনে হয় ক্রিসপি চিকেন হলে বেশ ভালো হয়, মন্দ হয় না। তো
বা বন্ধুরা বললো যে আজকে বার্থডে ট্রিট দিতে হবে, আমরা সোজা নিয়ে চলে যাই কেএফসি তে। এই কেএফসি যিনি তৈরি করেছেন তার জীবনটা কিন্তু ভীষণভাবে চড়াই এবং উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। তার লাইফস্টাইল জানতে গেলে, কি করে তিনি কেএফসি তৈরি করেছেন, কতটা স্ট্রাগল করতে হয়েছে, সেটা জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এবার আবারও ফিরে আসি এই বেটস এবং ওয়ালসের গল্পে। তারা ব্রাজিলে 4 বছর রইলেন এবং সেখানে তারা সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে গাছপালা, পোকামাকড়, সেখানকার প্রাণী সবার সম্পর্কে সুন্দর করে থিওরি তৈরি করলেন। তারা এই সময় পর্বে টোকেন পাখি পেয়েছিলেন যা তখনও পর্যন্ত কেউ ধরতে পারেননি। তার সম্পর্কেও তারা সমস্ত কিছু রিসার্চ করে যখন ঘরে ফিরছেন তখন তাদের মনে প্রচন্ড আনন্দ। কিন্তু এই আনন্দতেও বাদ সাধল। কেন বাদ সাধল না, এই আনন্দটা নিয়ে যখন তারা ফিরছেন তখন তাদের জাহাজে আগুন লেগে গেল, সমস্ত নথিপত্র সমস্ত কিছু পুড়ে ছাই। এইরকম যদি সমস্যা কারোর হয় অনেকেই কিন্তু হাল ছেড়ে দেয়, কিন্তু না, তারা দুজনে হাল ছাড়লেন না। তারা কি করলেন, তারা ফুল প্রুফ প্ল্যান বানালেন। এরপর তারা ঠিক করলেন যে তারা ইন্দোনেশিয়া যাবেন। ইন্দোনেশিয়া যাওয়ার জন্য তাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে সিঙ্গাপুর। সেখানে তারা রইলেন। সেখানে কিছুটা সময় কাটানোর পর তারা ঠিক করলেন যে এরপর তারা নির্দিষ্ট দ্বীপে যাবেন। কিন্তু যেটা হলো, যাওয়ার সময় জাহাজ ছেড়ে গেল, তারা যেতে পারলেন না। থেমে গেলে তো হবে না, তারা ঠিক করলেন তারা বালি দ্বীপে যাবেন। বালি দ্বীপে যাওয়ার পর সেখানে বিভিন্ন স্পিসিস সম্পর্কে তারা গবেষণা করলেন, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছুকে অবজার্ভ করলেন এবং তারা লক্ষ্য করলেন যে সেখানে বাঘ, রাইনো, হাতি এই ধরনের সমস্ত স্পিসিস পাওয়া যাচ্ছে। এরপর সেখান থেকে তারা ঠিক করলেন যে ঠিক 35 কিলোমিটার দূরে যে দ্বীপ রয়েছে, লোম্বক দ্বীপ, তারা সেইখানে যাবেন। ডিস্টেন্সটা ভৌগোলিকভাবে মাত্র 35 কিলোমিটার হলেও তারা যখন সেখানে গিয়ে পৌঁছলেন তাদের মনে হচ্ছে যে তারা যেন অনেক দূর কোথাও চলে এসেছেন। বিস্তর পার্থক্য লোম্বকের সঙ্গে এই বালি দ্বীপের। লোম্বকে গিয়ে তারা অদ্ভুত ধরনের টিকটিকি, গিরগিটি, কোয়েলা, ক্যাঙ্গারু এই সমস্ত প্রাণীর খোঁজ পেলেন, বার্ড অফ প্যারাডাইসের খোঁজ পেলেন। অর্থাৎ ওইখানে তারা যা পেয়েছেন এখানে তারা তা একটাও কিছু পাচ্ছেন না। দুটো দ্বীপের থেকে একেবারে আলাদা। ওয়ালস তখন বুঝতে পারলেন যে এই মাঝখানে নিশ্চয়ই অদৃশ্য কোনো একটা ব্যারিয়ার রয়েছে যেটাকে পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু পাখির এই ডাইভার্সিটির সম্পর্কে তার কাছে তখনও লজিক্যাল কোনো ধারণা নেই। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে এখানে একটা লাইন রয়েছে। সেই লাইনটা তিনি তার নিজের নামে নাম দিলেন। পৃথিবীর কাছে সেই লাইন সম্পর্কে তিনি যখন পুরো বিষয়টা উত্থাপন করার চেষ্টা করছেন সেই সময় আবারও একটা বিপত্তি, ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন তিনি। তবে এই ম্যালেরিয়া কিন্তু তার জীবনে বলা যেতে পারে যে বেশ সুদিন নিয়ে এসেছিল। কেন জানেন? তার কারণ হচ্ছে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি অনেকটা সময় পেয়েছিলেন একটা হাইপোথিসিস তৈরি করার জন্য। এই পুরো বিষয়টা নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন, অনেক চর্চা করেছেন এবং সেখান থেকেই তিনি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে বিষয়টা বুঝতে পারেন যে এটা আর কিছুই না, এটা বায়োজিওগ্রাফিক্যাল বাউন্ডারি, যা পৃথিবীর জিওগ্রাফিক্যাল যে এভলিউশন তার জন্য হচ্ছে। কিন্তু তখন তার কথা কেউ বিশ্বাস করেনি। তিনি বলেন যে আইস এজ যখন চলছে তখনও পর্যন্ত এই বালি কানেক্টেড ছিল এশিয়ার সঙ্গে আর লোম্বক কানেক্টেড ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। যখন আইস এজ শেষ হয়ে গেল তখন যে লোয়ার লাইন, সেই লোয়ার লাইনে প্রচুর পরিমাণে জল জমে গেল। তার জন্য একটা দ্বীপের থেকে আলাদা হয়ে গেল আর এই জলের জন্য এক দ্বীপের থেকে আরেক দ্বীপে যাওয়া সম্ভব নয়। তাই জন্য এই দ্বীপের প্রাণীরা এখানে আটকে রইল, এই দ্বীপের প্রাণীরা এখানে আটকে রইল। এবার আপনাদের কথা হতে পারে যে তাহলে জলজ প্রাণীরা কেন যেতে পারছে না, মাত্র তো 35 কিলোমিটার। তার যে কারণটা তিনি ব্যাখ্যা করেছেন তা হচ্ছে, সেইটা ব্যাখ্যা করার জন্য তিনি বলেছেন ডিপ সি কারেন্ট, অর্থাৎ লাভা এবং জলের যে একটা তাপমাত্রা তার ওঠানামাতে কখনোই সম্ভব নয় যে আপনি ধরুন একটা সুন্দর একটা -20°C মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাপমাত্রা হয় বেড়ে গেল, কমে গেল, আপনি সার্ভাইভ করতে পারবেন। সেখানেও তাই,
আর যদি পাখিদের কথা বলা হয়, এই পাখিরা কিন্তু পরিযায়ী পাখি ছিল না। এই পাখিরা খুব বড় জোর খাবারের জন্য 1.5 কিলোমিটার উঠতে পারত। তাই তাদের পক্ষে 35 কিলোমিটার ট্রাভেল করা সম্ভব নয়, তাই জন্য এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পাখিরা যেতে পারলো না। কিন্তু সেই সময় তার এই তত্ত্বকে কেউ গুরুত্ব দেয়নি। তিনি চার্লস ডারউইনকে একটি চিঠিতে এই পুরো বিষয়টা লেখেন। ডারউইনও সেই সময় তাকে প্রশংসা করেন, কিন্তু ডারউইনের বইতে কোথাও তার উল্লেখ নেই। কিন্তু বিবর্তনের যে এই সূত্র, সেই সূত্রের উপরে ভিত্তি করেই ডারউইন নিজের বই লিখলেন। আর ওয়ালসের মৃত্যুর অনেক বছর পর এই প্লেট টেকটনিক যে মুভমেন্ট, সেইটা আবিষ্কৃত হলো। সেই সময় যদি এই প্লেট টেকটনিক মুভমেন্ট সামনে আসতো, তাহলে হয়তো তার এই সৃষ্টি আরো বেশি চর্চিত হতো, বা তার সম্পর্কে মানুষের আরো অনেক বেশি জানার আগ্রহ থাকতো। কিন্তু ভাগ্যের ফের হয়তো একেই বলে, এইভাবেই তিনি হারিয়ে গেলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।